আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছেন আপনারা। আপনার শুরুতে একটু জানিয়ে রাখতে চাই, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আগামী 22 তারিখে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে পরীক্ষাটিকে লিখিত নাকি এমসিকিউ কোনটি হবে। অ্যাডমিট কার্ডে লেখা আছে লিখিত, আপনারা দ্বিধাদ্বন্দ্ব অবস্থায় আছেন, বুঝতে পারছেন না মূলত। এটা একটা অফিসিয়াল ভাষা, পরীক্ষা এমসিকিউ হবে, এটাই সত্য। আর আইবিএ পরীক্ষা নেওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু আগের পরীক্ষাটাও আইবিএ নিয়েছিল। তো আমরা কথা বাড়াবো না, আমরা শুরু করব উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিস সহায়ক প্রশ্ন সমাধান ক্লাসে, আজকের 7 নাম্বার ক্লাসে। আর শুরুতেই বরাবরের মতো জানিয়ে দিতে চাই যে আপনাদের জন্য একেবারে ছোট্ট একটা পিডিএফ আছে। আপনারা যদি মনে করেন পড়াশোনা করবেন, পড়তে পারবেন, তাহলে আমাদের কাছ থেকে এই সাজেশনটুকু আপনি সংগ্রহ করে নিতে পারেন। আমাদের স্লাইডে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে আপনি সাজেশনটা সংগ্রহ করতে পারেন। তবে শর্ত ভাই, পড়াশোনা করতে হবে, পড়তে হবে। শুধু পিডিএফ নেওয়ার উদ্দেশ্য থাকলে এটা নেওয়ার দরকার নাই, না পড়লে তো আর পরীক্ষায় পাশ করবেন না, তাই না? তাহলে চলুন শুরু করি আপনাদের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাসের 7 নাম্বারে। আর শুরুতেই আমাদের গণিত অংশ থেকে যেটি রয়েছে, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? এটা আমরা কিভাবে সমাধান করব? তাহলে এটা সমাধানটা আমরা কিভাবে করতে পারি, কোনটা আছে কোনটা নাই, এটা আমাদের একটু বুঝে নিতে হবে। তাহলে প্রথম কথা, লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড় আবার ছোট, আবার অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। তাহলে প্রথমে আমরা ধরে নেব ভূমির দৈর্ঘ্য কত। তাহলে ভূমি আমরা কত ধরে নেব? এক্স ধরে নেব। এক্স মিটার বা সেন্টিমিটার যেটাই থাকে, সেমি সাধারণত থাকে, আমরা সেমি ধরে নিব। এখন শর্ত কি, লম্বের দৈর্ঘ্য কি হবে? তাহলে লম্ব ভূমির চেয়ে কি হবে? 2 মিটার ছোট হবে। তাহলে লম্বটা কি হবে? এটা হচ্ছে ভূ, এটা হচ্ছে লম্ব, x-2। তাহলে অতিভুজটা কি হবে? x+2। এই হলো কথা। এখন এই শর্তের উপর ডিপেন্ড করে আমরা অপশন গুলো নির্ধারণ করব। এই যে অপশন, এই অপশন গুলো দেখে আমরা করব। তাহলে প্রথম অপশনে আমাদের আছে 10। অতিভুজ যদি 10 হয়, তাহলে এই যে এই শর্তটা এখন ফিল আপ করতে হবে। তাহলে লম্ব কত হবে? অতিভুজ x+2। অতিভুজ সমান আমরা কত ধরেছি অপশন অনুযায়ী? 10। তাহলে এখানে 8+2 হবে কিনা? তার মানে আমাদের x এর মানটা কত পেলাম? 8 পেলাম। তাহলে লম্বর মান কত পেলাম? 6 পেলাম, মানে 8 - 2। তাহলে আমাদের কি হচ্ছে? 6 যোগ 8 সমান 10 হচ্ছে ফরমেশন এইটা। তাহলে যেহেতু এটা আমাদের সমকোণী ত্রিভুজ বলা আছে, তার মানে এভাবে স্কয়ার দিতে হবে, তাই না? তাহলে 10 কে স্কয়ার করলে কত হবে? 100 হবে। 6 কে স্কয়ার করলে কত হবে? 36 হবে। 8 8 64 হবে, দুটো মিলে আবার 100 কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে অতিভুজের দৈর্ঘ্য এখানে 10 সেন্টিমিটারটাই আমাদের সঠিক। তার মানে পরবর্তী অপশনগুলো আমাদের আর কাজ করতে হচ্ছে না। ওকে, এরপরের প্রশ্ন যেটি রয়েছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি, আচ্ছা 35-55 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে? জ্যামিতি থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তাহলে আমাদের চিন্তা করতে হবে, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য কত? 180, সরি 3 বাহু না, 3 কোণ। 3 কোণের সমষ্টি কত? 180। তার মধ্যে এখানে আমরা পাইছি কত? 35 আর 55, দুটো মিলে কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে দুটো মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে আরো একটা 90 ডিগ্রি তো লাগবে। আর যখন একটা কোণ 90 ডিগ্রি হবে, তখন সেটি কি হয়? সমকোণী ত্রিভুজ হয়ে যায়। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? তাহলে এখানে একেবারে সহজ ভাষায় মনে রাখবেন যে আমাদের ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, এখনই বললাম কত? 180। যখন আমরা ত্রিভুজের 3টা বাহুকেই বর্ধিত করব, তখন এর সাথে আমরা 2 গুণ করব। তাহলে 180 গুণ 2 মানে কত হলো? 360। আর এই 360 ডিগ্রি হবে বহিস্থ কোণ তিনটির সমষ্টি। চৈতন্য জীবনের, আচ্ছা চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ, চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কৃষ্ণদাস কবিরাজকে। একটি স্কুলে মোট 540 জন ছাত্রর মধ্যে এক বুধবারে 27 জন অনুপস্থিত ছিল, শতকরা কতজন? তাহলে ভালো করে খেয়াল করেন, 540 জনের মধ্যে 27 জন। এটা কিভাবে করবেন? আমরা এটা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের অপশন অনুযায়ী, আর একটা ক্যালকুলেশন অনুযায়ী। ক্যালকুলেশন অনুযায়ী আমরা কিভাবে করব, যে 540 জনের মধ্যে অনুপস্থিত 27 জন, আচ্ছা উপস্থিতের কথা বলা আছে তাই না? তাহলে আমরা এই যে 540 থেকে 27 বাদ দিলে কত পাবো? 513 পাবো।
এটা হচ্ছে আমাদের উপস্থিতির পরিমাণ। তাহলে এখন আমাদের এই অপশনগুলো যদি ব্যবহার করি, যেমন 540-এর 95% সমান কত? 513 কি হয়? যদি হয় তাহলে সেটি অ্যান্সার। নিশ্চয়ই 95%টাই হবে সঠিক উত্তর, কারণ 540-এর 95% সমান 513 হয়। আচ্ছা, এটা এখন কিভাবে বুঝবো? কারণ এই যে 540-এর 5% সমান 27 হয়, এই জন্য 95% সমান 513 হচ্ছে। ক্লিয়ার কথাটা? তাহলে এখানে 95% অনুযায়ী রাইট অ্যান্সার হচ্ছে। আজাদ সাহেবের মাসিক বেতন 15,000 টাকা, 1 বছর পর তার বেতন 7% বৃদ্ধি পেল। তাহলে আজাদ সাহেবের বর্তমানে মাসিক বেতন কত? এর চেয়ে সহজ অঙ্ক হবে? আপনি জাস্ট 15,000-এর 7% করতে হবে। তাহলে 15,000-এর 7% কত হবে সেটা করতে হবে আপনাকে। তাহলে 15,000 গুণন 7 এইভাবে করবেন, পার্সেন্ট বের করবেন। তাহলে 1,000 আর এদিকে 25, 25, 50, তাহলে 1,050 টাকা। তার মানে 16,050 টাকা তার বর্তমান মাসিক বেতন হবে। এরপরে প্রশ্ন যেটি রয়েছে, একটি তেল কোম্পানি তাদের তেলের দাম 25% বৃদ্ধি করলো, তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ কোনো খরচের পরিবর্তন হবে না? ওকে, এটা একটুখানি আপনাদের মনে করে দিতে চাই। আপনারা একটা সময় চিনির অঙ্ক পড়েছেন, যে চিনির দাম এত কমালে এত বাড়ালে খরচের পরিবর্তন হবে না, পড়েছেন না? হ্যাঁ, ঠিক সেই জিনিসটাই একটু আপগ্রেড ভার্সন করে দেওয়া আছে। অঙ্কে 25% আছে, আপনি যদি মুখস্থ বিদ্যা কাজে লাগাতে চান, অঙ্কে যদি 25% থাকে অ্যান্সার হবে 20%। ঠিক আছে? তবে কথাটা বৃদ্ধি হতে হবে, কম থাকলে বা হ্রাস থাকলে কিন্তু হবে না। তাহলে 25% বৃদ্ধি আছে, আমাদের কত কমাতে হবে? 20% কমাতে হবে। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। কিন্তু কথা হলো, এই 25-এর জায়গায় যদি 50 হতো বা 33 হতো, তখন কিভাবে করব? প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, তাহলে সেভাবে যখন করবেন, তাহলে 100 গুণন বৃদ্ধি, এখানে যতই আসুক তত লিখবেন, আর 100 যোগ বৃদ্ধি মানে 125। তাহলে ওই ক্যালকুলেশনটা 20% আসবে। যখন এখানে 30% থাকবে, 30 হিসাবে করবেন, সেই অনুযায়ী অ্যান্সার আসবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। 21-এর গল্প, এই প্রবন্ধটি কার রচনা? 21-এর গল্প, এই প্রবন্ধটি রচনা করেছেন জহির রায়হান। মনে আছে আপনাদের যে একটা কঙ্কাল, ডাক্তারি পড়া কঙ্কালের মাথার মাঝখানে ফুটো হয়েছিল, এই গল্পটি। মঙ্গা শব্দের অর্থ কি? মঙ্গা শব্দের অর্থ মূলত বোঝানো হয়ে থাকে যে কোনো কিছুর অভাব দেখা দেওয়া, ল্যাকিং যেটাকে বলা হয়। তাহলে অভাবটা আমরা এখানে সঠিক উত্তর করব। কোন জোড়া শব্দটি, আচ্ছা, কোন জোড়া শব্দ গঠনে সহায়তা করে, মানে কোনগুলোর সাহায্যে শব্দ গঠন করা যায়? আমরা উপসর্গের সাহায্যে কিন্তু শব্দ গঠন করতে পারি, উপসর্গের সাহায্যেও, উপসর্গ অনুসর্গ দুটির সাহায্যে আমরা শব্দ গঠন করতে পারি। তার মানে এটি হবে রাইট অ্যান্সার। 11 নম্বরে রয়েছে a³ - 4 এর উৎপাদক কত? আচ্ছা, 4a হবে, সরি। আচ্ছা, a³ - 4a এর উৎপাদক কোনটি হবে? তাহলে এখানে আমরা একটু কিভাবে করব, যেহেতু a³ - 4a আছে, একটু দেখবি a³ - 4a, তাহলে এখানে a কমন নিলে আমরা কি পাবো? a² - 4। তাহলে এখানে আমরা a² - b² হিসাব করতে পারি না, মানে 2² এই যে, তাহলে a ইন্টু a প্লাস বি, সরি 2 এবং a মাইনাস 2, এটা হয়ে গেল। তাহলে a হলো একটা a প্লাস 2, একটা a মাইনাস 2। এখন আমরা এখানে দেখবো আমাদের আছে কিনা। আমাদের এখানে কোনো উৎপাদক নেই, তাহলে এখানে আমাদের কোনোটা উত্তর করার প্রয়োজনীয়তাও নেই। এরপরে যেটা রয়েছে 3x² - 10 এর উৎপাদক কত? তাহলে এখানে আমাদের কত মিলাতে হবে? 3 10 30 মিলাতে হবে, আর এখানে কত মিলাতে হবে? x মিলাতে হবে, মানে 1 মিলাতে হবে। তাহলে আমরা 6 গুণিতক 5 যদি করি, তাহলে 5 6 30 মিলে যাচ্ছে। দুটোর পার্থক্য কত হচ্ছে? 1 হচ্ছে। তার মানে 6 - 5 করলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের উৎপাদকগুলো কোন ভাবে নিব? তাহলে উৎপাদকগুলো আমাদের সেইভাবেই নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যে কোনো একটা করে নেব। 3x² - x - 10। তাহলে এখানে আমরা প্রথমে কি করব? 3x² - 6x প্লাস 5x - 10, এইটুকু তো বুঝতে পেরেছেন যে 5 6 30, কারণ 3 10 30 মিলাতে হবে। 6 থেকে 5 বিয়োগ করলে -x হবে। তাহলে এখানে এখন আমরা যদি 3x কমন নিই, তাহলে কি হবে? x - 2 প্লাস এখানে 5 কমন নিলে x - 2। তাহলে আমরা দুটো পেয়েছি, একটা 3x প্লাস 5 আর একটা x - 2। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের কোথায় সেটি আছে? আমাদের সেটি আছে 3x
ওকে, তাহলে আমরা অ্যান্সারটা পেলাম কত? 3x+5 আর x-2। তবে আমরা দেখছি এখানে এই জাতীয় কোনো অপশন নেই, তার মানে এখানেও সঠিক উত্তরটা আমরা পেলাম না। 13 নম্বর কোনটি রয়েছে, যে কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ? উপলক্ষ। উপলক্ষ বানানটা এখানে আমাদের জফলা দেওয়া যায়, তাহলে এখানে সঠিক হবে। লক্ষণীয়, প্রয়োজন নেই লক্ষ্য। সৌন্দর্যতা, এটি তা প্রত্যয়জনিত অশুদ্ধ। সুবুদ্ধিমান, হয় সুবুদ্ধি হবে নইলে বুদ্ধিমান হবে, এটাই হবে রাইট অ্যান্সার। তাহলে সেদিক থেকে উপলক্ষ রাইট অ্যান্সার। গণক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? গণক শব্দের স্ত্রী গণকিনী, এটা কিন্তু হবে না, গণকি কয় দীর্ঘই হবে রাইট অ্যান্সার। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? যে জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, তার মানে কিছুটা পরিবর্তন হয়ে তৎসম থেকে অর্ধ তৎসম হয়েছে, তাহলে এখানে অর্ধ তৎসম হবে রাইট অ্যান্সার। দুই ভাইয়ের মধ্যে কোনো কথা নেই, এখানে কথা শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে? তাহলে এখানে কথা শব্দের অর্থ আমরা সম্পর্ক বা অসহযোগিতা, অসদ্ভাব, এগুলো আমরা বলতে পারি। ঘন্টায় ওয়াই মাইল বেগে এক্স মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে ভালো করে বুঝেন, ঘন্টায় ওয়াই মাইল বেগে, তার মানে ওয়াই মাইল যায় 1 ঘন্টায়, তাহলে ওয়াই মাইল যায় 1 ঘন্টায়, তাহলে এক্স মাইল যাবে, আচ্ছা 1 মাইল যায় 1 এর ওয়াই, তাহলে এক্স মাইল যাবে এক্স এর ওয়াই, তাহলে অ্যান্সারটা কত হবে? এক্স এর ওয়াই ঘন্টা। দিতে হবে, কে এক কথায় কি বলা হয়? আচ্ছা, এই যে আমরা রাজনৈতিক যে বিভিন্ন দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, দিতেই হবে বলি না, তাহলে এই দিতেই হবে এটাকে আমরা এক কথায় প্রকাশ হিসেবে করবো কি? যাকে বলা হয় দেয়। এটা কমার্সের ভাষায় বা হিসাব বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? প্রদেয়। দিতে হবে, এক কথায় প্রকাশ করুন। অনেক অভিজ্ঞতা আছে যার, অনেকেই এটা আমরা ভুল করে বলি কি? অভিজ্ঞতা। তবে এখানে অভিজ্ঞতা বা অভিজ্ঞ কোনটি হবে না, এখানে হবে বহুদর্শীটা হবে সঠিক উত্তর। একজন ট্রাক ড্রাইভারকে 4 ঘন্টায় 180 মাইল বেগে অবশ্যই ভ্রমণ করতে হবে। যদি সে প্রথম 3 ঘন্টায় 50 মাইল বেগে যায়, তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে? এটা একদম ইজিলি তাকে 30 মাইল বেগে যেতে হবে। ওকে, আলংকরিক প্রয়োগ বর্জনীয় যে ক্ষেত্রে, আলংকরিক আমরা যে অলংকার রয়েছে, আমাদের ছন্দ বা বিভিন্ন অলংকরণ রয়েছে আমাদের সাহিত্যের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা সারাংশটা লিখব, তখন কিন্তু আমাদের এই কোনো ধরনের আলংকরিক অবদান বা আলংকারিক প্রয়োজন নেই, তাহলে সারাংশটা হবে রাইট অ্যান্সার। অবদান এবং অবধান শব্দ জোর অর্থ কি? আচ্ছা, এই শব্দ জোরের অর্থটা, একটা হচ্ছে অবদান মানে কোনো কাজে আমি আহ অবদান রেখেছি, আমরা যেটা বলি যে এই কাজে সহযোগিতা করেছি, তার মানে এটা কর্ম। আর অবধান মানে এক নাগাড়ে একাগ্র চিত্তে, যেটাকে আমরা এক কথায় বলি মনোযোগ, তাহলে সেদিক থেকে আমরা সৎকর্ম মনোযোগ, এটা রাইট অ্যান্সার করতে পারি। পিতা পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, তাদের বয়সের অনুপাত 7:2:2, তাহলে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? তাহলে প্রথমে করতে হবে 7 আর 2 কত? 9। তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? 60 বছর। তাহলে এই অঙ্কটা আপনাদের কোনো একটা ক্লাসে কিন্তু করানো হয়েছে, খুব একটা ছোট অঙ্ক নয়, আমি কিন্তু এই অঙ্কটা করিয়েছি। তাহলে এই অঙ্কটাই আজকে আপনাদের জন্য এইচডব্লিউ থাক। প্রতিদিন তো ছোট ছোট কাজ দেওয়া হয়, আজকে এই অঙ্কটা আপনাদের এইচডব্লিউ থাকবে। তবে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই অঙ্কটা কিন্তু কোন একটা ক্লাসে করানো হয়েছে, আমাদের এই উপানুষ্ঠানিকের কোন একটা ক্লাসে করানো হয়েছে। আচ্ছা, তাহলে এটা আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আর আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন, ক্লাসগুলো কেমন লাগছে সেটিও জানাবেন। আমাদের গত 6 নম্বর ক্লাসের যে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমরা পেয়েছি, তার মধ্যে কিছু কমেন্ট আমরা পড়া জরুরি। যেমন সম্রাট লিখেছেন নারায়ণগঞ্জ থেকে, যে আপনার বোঝানোর কৌশলটা অসাধারণ। ওকে, এরপরে রবিউল করিম লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস হয়েছে। দুলাল লিখেছেন স্যার আপনি অনেক সুন্দর করে বোঝাতে পারেন, আপনাকে ধন্যবাদ। তিনি লিখেছেন কুড়িগ্রাম চিলমারি থেকে, স্যার আপনার ক্লাস লাইভে দেখতে চাই, আপনি অনেক সুন্দর করে বোঝান। এটি লিখেছেন বিশ্বজিৎ রায়। ওকে, নিয়মিত দর্শক রয়েছেন মামুন গাজীপুর কাপাসিয়া থেকে, অসম্ভব সুন্দর ক্লাস। আমার পার্শ্ববর্তী জেলা নওগাঁ জেলা থেকে দেখছেন। আরিফুর রহমান লিখেছেন সিলেট হবিগঞ্জ মাধাপুর চৌমনি থেকে, আপনার ভিডিওগুলো ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, অসম্ভব অসাধারণ গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা, সবাই অনেক অনেক প্রশংসা করেছেন। আপনাদের এই ভালোবাসা আসলে
আমাদেরকেই জীবিত রাখে। আপনাদের এই ভালোবাসাগুলোই আমাদের ক্লাস দেওয়াতে উদ্দীপ্ত করে। এরপরে লিখেছেন আরিফুর আহমেদ রাজু লিখেছেন, বা আরজু আহমেদ রাজু, আচ্ছা যেটাই হোক, আপনার গণিতে ভীষণ সমস্যা, গণিতের উপর সম্পূর্ণ অংশ দিলে ভালো হয়। এখন সময় কম, এখন এই অবস্থায় দেওয়াটা সম্ভব নয়, আপনাদেরকে এই মডেল টেস্ট গুলোই কন্টিনিউ করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আপনারা বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো দেখুন, কিভাবে সিকোয়েন্স গুলো বুঝাচ্ছি এটা আপনাকে বুঝতে হবে। ওকে, তাহলে পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, পিতা মাতা কন্যার তিনজনের বয়সের গড় 30 বছর, তার মানে মোট হবে কত? 90 বছর। তাহলে মাতা ও কন্যার গড় বয়স 25, তার মানে দুইজনের সমষ্টি হবে 50। আমরা 50টা বিয়োগ করে দেবো, 40 পাবো। আর এই 40টা কার বয়স হবে? এটা হবে পিতার বয়স, তার মানে অ্যান্সারটা হলো 40 বছর। এবারে আমাদের চুজ দ্য কারেক্ট স্পেলিং লিখেছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন বানানটা এইভাবে মনে রাখবেন, ACCOMMODATI1। আবার বলছি, ACCOMMODATI1। সেক্ষেত্রে এটা 1 নম্বরে, অর্থাৎ ক নাম্বারটায় সঠিক উত্তর রয়েছে। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় 8, 10, 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তাহলে যেহেতু দুই ভাবেই সাজানো যায়, বর্গাকারে সাজানো যায়, তার মানে বর্গাকারে সাজানো যায়, তার মানে নিশ্চয়ই এটাকে বর্গ সংখ্যা হবে। এটা যদি আমরা দুই ভাবে করি, যেমন প্রথমে আছে 3600, এটাকে বর্গ করতে পারি, তার মানে 60 জন হয়, তার মানে এটা একটা বর্গ সংখ্যা। আমরা 2400-কে যদি বর্গ করি তাহলে দশমিক আসবে, 1200-কে যদি আমরা বর্গ করি তাহলে দশমিক আসবে, এবং 3000-কেও যদি আমরা বর্গ করি তাহলে দশমিক আসবে। তার মানে 3600 একটাই রয়েছে বর্গ সংখ্যা, তার মানে 3600 অ্যান্সার। এটা হচ্ছে টেকনিক। এখন যদি আপনি ক্যালকুলেশন করতে যান তাহলে 8, 10, 12 লসাগু করতে হবে, যেগুলো জোড়া থাকবে জোড়া আলাদা করতে হবে, জোড়া ছাড়া যেগুলো আছে সেগুলো জোড়া বানাতে হবে, তারপর আপনাকে গুণ করতে হবে, গুণফলটা 3600 আসবে। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে রয়েছে হুইচ ইজ কারেক্ট স্পেলিং। এই যে কিছুদিন আগে সচিবালয়ে বানান ধরেছিল না একটা পুলিশ, সেক্রেটারিয়েট বানান করো, সেই সেক্রেটারিয়েট রয়েছে SECRETAR। আমাদের এখানে SECRE, এটা হবে না, এখানে এটা তো হবে না, এটি আছে, এটি আছে, প্রথম দুটো হবে না কারণ শেষে ই আছে। আর এখানে সেক্রেটারিয়েট, আচ্ছা SECRE, বানানগুলো একই তো, একটু সাবধানতা অবলম্বন করতে হয়, এক সময় আমি নিজে ভুল করবো হয়তো দেখে। তাহলে এখানেও আমাদের হচ্ছে না, টারিয়েট বানানটা ই রয়েছে, ই হবে না, এ হবে, SECRETARIAT, অর্থাৎ ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, ইডিয়ম এন্ড ফ্রেজ রয়েছে এ স্ল্যাপ অন দ্য রিস্ট মিন্স, এ স্ল্যাপ অন দ্য রিস্ট এর অর্থটা হচ্ছে যে সাবধান করা। যেমন কোন একটা অপরাধ করেছে, তাকে সাবধানতা অবলম্বন করতে বলা হলো, বা তাকে সাবধান করে দেওয়া হলো এই কাজ ভবিষ্যতে যেন না করা হয়, বা জরিমানা করা হলো ছোট একটা, তার মানে এখানে ওয়ার্নিং অথবা স্মল পানিশমেন্ট এটাই বোঝানো হয়ে থাকে এ স্ল্যাপ অন দ্য রিস্ট। এবারে আমাদের 29 নম্বর রয়েছে খাইবার ইচ্ছা। খাইবার ইচ্ছাকে এক কথায় প্রকাশ করলে কি হবে? ক্ষুধা নাকি বুভুক্ষা? বলুন তো। বুভুক্ষা হবে রাইট অ্যান্সার। ওকে, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোইং ওয়ার্ড। তাহলে এখানে এটিকেট রয়েছে, সদাচার, এটিকেট। তাহলে এটিকেটটা কি? ETIQUETTE, এটাকে বলা হচ্ছে এটিকেট বানানোর ক্ষেত্রে, যার অর্থ সদাচার। খ নাম্বার অপশন আমাদের রয়েছে অ্যাক্টিভ ভয়েস অফ দ্য ট্রেটর শুড ডেড। ওকে, তাহলে এটা আমাদের কি করতে হবে? তাহলে এটা আমরা যদি পরিবর্তন করি বিকল্প ভয়েসে, তাহলে হবে দে শুড দ্য ট্রেটরস ডেড। আচ্ছা, এরকম কি কোনো কিছু আছে? দে শুড, আচ্ছা শুনতে তো একই লাগছে, দে শুড দ্য ট্রেটরস ডেড। হ্যাঁ, তার মানে গ নাম্বারে রয়েছে। প্যাসিভ ভয়েস অফ দ্য হু থট ইউ ইংলিশ। আচ্ছা, তাহলে এখানে হু যেহেতু আছে, বাই হোম তো অবশ্যই হবে, বাই হোম, থট রয়েছে, তাহলে ওয়াজ দিতে হবে। এরপরে ইংলিশ টু ইউ, হ্যাঁ, তার মানে প্রথমটাই হচ্ছে বাই হোম ওয়াজ ইংলিশ টট টু ইউ, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এরপর রয়েছে আইডেন্টিফাই কারেক্ট স্পেলিং। এনসাইক্লোপিডিয়া রয়েছে, এনসাইক্লোপিডিয়া বানান এইভাবে করবো, ENCY, CLO, পিডিয়া, PEDIA। ক নাম্বারে আমাদের সঠিক উত্তর রয়েছে এনসাইক্লোপিডিয়া। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি। বাংলাদেশের সরকারি চাকরি পরীক্ষায় ভয়েস থেকে জাতীয় প্রশ্ন বলা হয় হু ইজ কলিং মি, অ্যান্সার করবেন। হু
হুইচ স্পেলিং ইজ কারেক্ট? আমাদের এখানে রয়েছে এক্সাগ্রেশন, দুইটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে, অর্থাৎ প্রথম দুইটা এবং দ্বিতীয় দুইটা, এই চারটার মধ্যে কোনটি সঠিক হচ্ছে? তার মধ্যে প্রথম যেটি রয়েছে এক্সাগ্রেশন, এটি হবে রাইট অ্যান্সার। সফেদ শব্দের বিপরীত শব্দ কি? সফেদ বলতে আমরা সাধারণত বলে থাকি কি সাদা বা শুভ্র, তার বিপরীত শব্দ কি হবে? নিকষ কালো। আজ তরুণের জন্মদিন, সামনের জন্মদিনে তার বয়স 10 বছর পূর্বের বয়সের দ্বিগুণ হবে। তরুণের বর্তমান বয়স কত? ভালো করে বুঝবেন। আজকে যদি কারো জন্মদিন হয়, আগামী জন্মদিনে তার বয়স 10 বছর পূর্বের বয়সের দ্বিগুণ হবে। তরুণের বয়স কত হবে? তাহলে যদি এরকমটা হয় যে সামনের জন্মদিন তার 10 বছর পূর্বের বয়সের দ্বিগুণ হবে, তাহলে 10 গুণন 2, 10 দুগুণে 20, সাথে 1 যোগ করতে হবে, তার মানে 21 বছর হবে। এটা হচ্ছে টেকনিক। ক্যালকুলেশন যদি করেন তাহলে ক্যালকুলেশন আপনি এভাবে করবেন যে x+1, কারণ আমরা তো আজকের কত বয়স তো এটা তো জানি না, তাহলে আজকের বয়সটা ধরো আমরা x+1। আবার যেহেতু দ্বিগুণের কথা বলা আছে, তাহলে কি হবে? x-10। এই ক্যালকুলেশন করলেও আপনার কিন্তু 21 বছর অ্যান্সারটা বের হয়ে আসবে। এরপর রয়েছে বর্জন শব্দের অর্থ। আচ্ছা, বর্জন তো না, বজন। বজন শব্দের অর্থ কি? কেউ বজন বলে, কেউ বিজন বলে, হাত পাখাকে যেটা বলা হয়। ঐশ্বর্য শব্দটির বিপরীত শব্দ কি? ঐশ্বর্য, ঐশ্বর্য শব্দের অর্থ সম্পদশালী, তাহলে বিপরীতটা কি হবে? নিঃস্ব অবস্থা। দ্য ইডিয়ম ব্রিং দ্য বুক, ব্রিং দ্য বুক, এই ইডিয়মসটির অর্থ হবে রিবিউক। নন্দিনী শব্দের প্রতিশব্দ কোনটি? নন্দিনী শব্দের প্রতিশব্দ হবে তনয়া, যেটাকে আমরা পুত্রী বা মেয়ে বলি। দ্য ইডিয়মস অ্যাট স্টেক মেন্স, গুরুত্বপূর্ণ একটি। অ্যাট স্টেক বলতে বলা হয় অ্যাট রিস্ক। একটি কাজ 30 জন লোক 20 দিনে সম্পন্ন করে। কাজ শুরুর 10 দিন পর 10 জন লোক চলে গেলে বাদ বাকি কাজ কত দিনে শেষ হবে? এটা ঝামেলাযুক্ত না? আচ্ছা, এখানে আমাদের কি রয়েছে? একটি কাজ 30 জন লোক 20 দিনে সম্পন্ন করে, কাজ শুরুর 10 দিন পর 10 জন লোক চলে গেল, তাহলে বাকি কাজ কত দিনে শেষ হবে? আচ্ছা, এটা কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। আপনারা যেহেতু এমসিকিউ পরীক্ষা, আপনাকে মনে রাখতে হবে যত অল্প সময়ে করা যায়, ঠিক আছে? তাহলে একটি বিষয়, দিন কয়দিন বাকি আছে? 20 দিনে কাজ সম্পন্ন করার কথা, 10 দিন পরে চলে গেছে, তার মানে দিন বাকি থাকলো কত দিন? 10 দিন। এবারে কাজের লোক 30 জন থাকার কথা, কিন্তু 10 জন চলে গেছে, আছে কত? এটা হলো দিন, আর এটা হচ্ছে লোক। আপনারা একটু বুঝে নেবেন, এই তো ঘটনা। আচ্ছা, তাহলে এই যে অবশিষ্ট কাজ, এখন 30 জন লোক কত দিনে করতে পারতো? 10 দিনে করতে পারতো। তাহলে সেই ক্যালকুলেশনটা আমরা একটু করব যে 30 জন লোকে করতে পারতো 10 দিনে, তাহলে এখানে একজন লোক বেশি দিন লাগবে না কম? নিশ্চয়ই বেশি দিন লাগবে। তাহলে একজনের লাগবে কত? 10 গুণন 30। এখন কথা হলো যে আমাদের কত লোক আছে? 20 জন লোক আছে, তাহলে এখন 20 জনে করবে, তাহলে 10 গুণন 30 ভাগ 20, তাহলে কি হবে? অনলি 15 দিন হবে। তাহলে এই 15 দিনটাই রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কত অ্যান্সার করব? 15 দিনে। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। এবারে আমাদের সিমিলার যেটি রয়েছে, সিমিলার বলতে সিনোনিম বোঝানো হচ্ছে। তাহলে একাডেমিক ইজ সিমিলার টু, তাহলে একাডেমিক বলতে আমরা এই যে পাঠ্যপুস্তক সংক্রান্ত যে বিষয়গুলো বলি, যে পাঠ্য বিষয়, তাহলে সেটার সাথে কার সম্পর্ক থাকবে? স্কলাস্টিক। গঙ্গা শব্দের সমার্থক শব্দ কোনটি? গঙ্গা শব্দের সমার্থক শব্দ আমাদের গোমতী, কৃষ্ণবেণী দুটোই হয়, সরি কাবেরীও হয়। তার মানে সবগুলো অ্যান্সার, যেহেতু সবগুলো আছে সবগুলো অ্যান্সার করব। দ্য অ্যান্টোনিয়াম অফ অপটিমিজম, অপটিমিজম পেসিমিজম হবে, তাহলে পেসিমিজম ইজ রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যালিয়েন্স? আচ্ছা, অ্যালিয়েন্সের সিনোনিম হবে অ্যাসোসিয়েশন। তাহলে আমরা কিভাবে বুঝবো যে অ্যাসোসিয়েশনটা হবে? অ্যাসোসিয়েশন বলতে বোঝানো হয় অনেকগুলো মানুষ মিলে একটা সমিতির মতো গঠন করে না, গ্রাম এলাকায় বা শহরেও রয়েছে, সমিতি বলা হয়। সমিতি বলতে কি? অনেকগুলো মানুষ একত্র হয়ে কাজ করে, মৈত্রী বন্ধন করে। অ্যালিয়ান্স অর্থ আমরা যদি বলি তাহলে মৈত্রী মানে একত্র হওয়া, আর অ্যাসোসিয়েশন মানে সমিতি, সেখানেও একত্র হওয়ার কাজ হয়। তার মানে এই জন্য অ্যালিয়েন্সের সাথে আমাদের অ্যাসোসিয়েশনের সম্পর্কটা থাকবে। দ্য সিনোনিম অফ অ্যানিহিলেট, অ্যানিহিলেট শব্দের অর্থটা হচ্ছে কোনো কিছুকে চিরতরে বিনাশ করা, বিলুপ্ত করা, ধ্বংস করা, নিশ্চিহ্ন করে দেওয়া। তাহলে সিনোনিমটা কি হবে?
তাহলে এখানে আমরা যেটা বললাম যে অ্যানিলেট মানে কি, যে এখানে কোনো কিছু নিশ্চিহ্ন করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া, সেদিক থেকে আমরা কি করতে পারি, ডেস্ট্রয় রাইট অ্যান্সার করতে পারি। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্ল্যাগিটিয়াস, ফ্ল্যাগিটিয়াস এর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দটা কি হবে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা কথা হবে ইনোসেন্ট, ইনোসেন্টটা হবে এখানে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিভার? আচ্ছা, রিভার এখানে রয়েছে, তাহলে এখানে রিভার তাহলে নদীর রিভার না, এটা একটু বুঝতে হবে। আচ্ছা, তাহলে এখানে রিভার অ্যান্টোনিমটা করবো কি, ডিসপাইস। এর অর্থটা হলো আমরা কোনো কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করে মনে করি না, সেইটাই হচ্ছে ডিসপাইস। এরপর রয়েছে যে কি অ্যান্টিক, অ্যান্টিনিয়ম করতে হবে এখানে, অ্যান্টিকের অ্যান্টোনিয়ম করতে হবে। তার অ্যান্টিক বলতে কি সেকেলে আমরা যেটা বলি যে পুরাতন আমল, হ্যাঁ, তাহলে এর বিপরীতটা কি হবে, আলট্রা মডার্ন বা আধুনিক, তাহলে এখানে মডার্ন রয়েছে, আমরা মডার্নটা করতে পারবো। সিনোনিম অফ দ্য ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্ট এর সিনোনিম যদি আমরা করতে যাই তাহলে কি হবে, অনিয়মিত, ইরেগুলার। তাহলে ইন্টারমিটেন্ট মানে কি, যে সময় সময় বা অনিয়মিত, যেটাকে আমরা বলি যে ছেড়ে ছেড়ে। সিনোনিম অফ মিস্ট্রি, ওকে, মিস্ট্রি বলতে তো আমরা জানি যে এখানে কি হবে, এনগিমা, বাংলায় যেটাকে আমরা বলি যে গুপ্ত বিষয় বা রহস্যজনক কোনো কিছু, হ্যাঁ, ওকে। পূর্বাহ্ন কোন ধরনের সমাস? পূর্বাহ্ন তার মানে পূর্বাহ্ন বলতে কি বোঝানো হয়, পূর্ব দিকে অহ যার, এটাই তো, তাই না? তাহলে পূর্ব দিকে অহ যার এরকম, আচ্ছা যেটাই হোক, আমরা তাহলে পূর্বাহ্ন হবে তৎপুরুষ সমাস। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, এটি কোন কারকে কোন বিভক্তি হবে? তাহলে আমারে তুমি করিবে ত্রাণ, তাহলে এখানে কি দান করার কথা, তার মানে কর্ম আছে, তাহলে কর্ম এখানে আমারে এ রয়েছে, তার মানে আমারে, তাহলে এটা কর্মের দ্বিতীয়, কর্ম তো একটাই রয়েছে না, তাহলে তো আমাদের বিভক্তি নিয়ে এত হেজিটেশন ফিলের কোনো কথা নয়। ইসরায়েল হামলার প্রেক্ষাপটে ইরানের পাল্টা হামলার নাম কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে বলুন তো? এখানে সঠিক উত্তরটা আমাদের করতে হবে ইরানের, সরি, ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে যেটা করেছিল ইরান, সেটি হচ্ছে যে 2 প্রমিস 3। আমি আবার বলছি 2 প্রমিস 3। এবার বাজেট থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে, আর আপনাকে কিন্তু বারবার বলা হচ্ছে সাধারণ জ্ঞান আপডেট করবেন সবসময়। 2025 বাজেটে জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত? 2025 সালের জিডিপি প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.5%। 2024-25 অর্থ বছরে কোন খাতে 2024-25 অর্থ বছরে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি ধরা হয়েছে? কোথায়? সেবা খাতে। এবং সর্বশেষ যেটি রয়েছে, অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুসারে মাথাপিছু আয় কত? এটা আমরা কম বেশি সবাই জানি, 2820 মার্কিন ডলার। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। এবং শেষ মুহূর্তে আরো একবার জানাতে চাই, আপনারা যারা আমাদের এই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যে একটা ছোট পিডিএফ রয়েছে, আপনারা চাইলে নামমাত্র মূল্যে নিতে পারেন। পিডিএফটি নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।